সকাল, গুড মর্নিং ইচ অ্যান্ড এভরিওয়ান। আশা করছি প্রত্যেকেই সুস্থ আছো এবং ভালো আছো। এই করোনাকালীন সময়ে অবশ্যই তোমরা করোনাকালীন যে বিধিনিষেধ মেনে চলবে, যথাসম্ভব বাইরে কম বের হবে এবং কি করবে, ঘরে বসে অবশ্যই অনলাইন ক্লাসগুলি ফলো করবে, পড়াশোনাটা সুন্দর মতো চালিয়ে যাবে। আমি ফেরদৌসারা ইসলাম কেয়া রোটারি স্কুল হাই স্কুলের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখো ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়টির একটি দ্বিতীয় অধ্যায়টি শুরু করব, কারণ আমি অফলাইনে অলরেডি তোমাদেরকে প্রথম অধ্যায়টি নবম দশম শ্রেণীর যারা আছো, দশম শ্রেণীর তো পড়ানো হয়েছেই এবং নবম শ্রেণীর যারা নতুন তাদেরকে প্রথম অধ্যায়টি পড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন অনলাইনে আমরা কি করব, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছি। দেখো তো ঠিক আছে, সবাই সুস্থ আছো, ভালো আছো, এই শুভকামনায় আজকে ক্লাস শুরু করছি। দেখো আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। মহাবিশ্বে আমরা জানি মহাবিশ্বের একটি খুব ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্র গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী। তাহলে মহাবিশ্বটা কত বড় আমরা আন্দাজ করতে পারছি। মহাবিশ্ব বলতে আমরা কি বুঝি? আমাদের চারপাশে যা কিছু আছে এবং আমাদের আকাশের দিকে যদি আমরা তাকাই, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, মিল্কি ওয়ে, সব কিছু, এমনকি ক্ষুদ্র ধূলিকণা থেকে শুরু করে পোকামাকড়, প্রাণী, সব কিছুই এই মহাবিশ্বের অন্তর্গত। অর্থাৎ সব কিছু মিলেই আমাদের এই মহাবিশ্ব। তো এই মহাবিশ্বের পরে আমি যাচ্ছি নক্ষত্র সম্পর্কে, যে টপিকসগুলি ইম্পর্টেন্ট এবং আমি মনে করেছি তোমাদের অবশ্যই জানা দরকার এই চ্যাপ্টারে, সেই পয়েন্টগুলিকে লিপিবদ্ধ করে রেখেছি। তোমরা চাইলে একটু পয়েন্টসগুলি উঠিয়ে নিতে পারো। দেখো মহাবিশ্ব সম্পর্কে এখন জানলে, এখন দেখো নক্ষত্র আমাদের দেখা যায় যে মহাবিশ্বের যে অংশগুলো উজ্জ্বল অর্থাৎ নিজের আলোতে আলোকিত, তাদেরকে নক্ষত্র বলা হয়ে থাকে। গ্রহের কিন্তু নিজস্ব আলো নাই, কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে। তারপর নক্ষত্রগুলো নিজের আলোতে আলোকিত বলে অনেক বেশি জ্বলজ্বল করে। সূর্য, আমার উদাহরণ হিসেবে আমরা সূর্যের কথা বলতে পারি। সূর্য একটি নক্ষত্র। দেখো সূর্যের আলোকে আমাদের এই পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি আলোকিত হচ্ছে। এবং আমরা রাতের আকাশে যদি তাকাই, তখন তো সূর্য থাকে না, অন্যান্য ছোট ছোট তারকামণ্ডলী দেখতে পাই এবং অন্যান্য যে নক্ষত্র দেখতে পাই, সেগুলি সবই হচ্ছে নিজেদের আলোতে আলোকিত। অর্থাৎ সূর্য একটি বিরাট নক্ষত্র এবং অন্যান্য ছোটখাটো নক্ষত্র রয়েছে মহাবিশ্বে যাদের নিজেদের আলো আছে। তবে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি কিন্তু নিজস্ব কোনো আলো নাই। তাহলে যদি বলা হয় তোমাদেরকে নক্ষত্র এবং গ্রহের পার্থক্য লিখো, আমার মনে হয় তোমরা এটা বাড়ির কাজ অতি সহজেই করতে পারবে। খ নাম্বার প্রশ্নে আমাদের কত জ্ঞান হলো? খ নাম্বার প্রশ্নে আমাদের সবসময় কি আসে? একটি ছোট প্রশ্ন থাকে, সেটি এই প্রশ্নটি তোমরা উঠিয়ে নিতে পারো। গ্রহ এবং নক্ষত্রের মধ্যে দুটি পার্থক্য লিখো। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা উঠিয়ে নাও, ওটা বাড়ির কাজ করবে। গ্রহ এবং নক্ষত্রের মধ্যে দুটি পার্থক্য। আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি গ্রহ এবং নক্ষত্র কি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন নক্ষত্র আমি আগে বলেছি, নক্ষত্র নিজ কক্ষের উপর ঘুরে এবং নিজস্ব আলো রয়েছে। গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘুরে এবং নিজের গতিতেও ঘুরে এবং গ্রহের নিজস্ব আলো নাই। এই যে অলরেডি দুটা পার্থক্য হয়ে গেছে। উদাহরণ হিসেবে নক্ষত্রের উদাহরণ দেবে সূর্য এবং গ্রহের উদাহরণ দেবে পৃথিবী। পার্থক্যটা লেখার ক্ষেত্রে আমি আশা করব তোমরা সবাই এরকম ঘর কেটে এক পাশে লিখবে নক্ষত্র এবং এক পাশে লিখবে গ্রহ, এবং আমি তোমাদেরকে দুইটা পার্থক্য লিখতে বলেছি। তাহলে উদাহরণের যে আলাদা একটি পার্থক্য বললাম, সেটা 2 নাম্বার পার্থক্যের মধ্যে লিখে দেবে। অর্থাৎ লিখবে যে সমস্ত বস্তু নিজস্ব আলো রয়েছে এবং নিজ অক্ষের চারিদিকে
ঘুরছে তাদেরকে বলা হয় নক্ষত্র। নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে, উদাহরণ হিসেবে সূর্যের কথা বলবে। এই গেল দুইটা। এবং গ্রহের ক্ষেত্রে হচ্ছে যে সমস্ত বস্তুসমূহ নক্ষত্রের চারিদিকে ঘুরছে তাদের নিজস্ব কোনো 2 নাম্বার, তাদের নিজস্ব কোনো আলো নাই, উদাহরণ হিসেবে পৃথিবীর কথা বলতে পারো। তাহলে নক্ষত্র এবং গ্রহের মধ্যেকার যে পার্থক্য, এটা আমি আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা মুছে দিচ্ছি। দেখো, এই সিস্টেমে পার্থক্যগুলি লিখবে। অনেকে বৈশিষ্ট্যের আকারে 1, 2, 3 দিয়ে লেখো, গ্রহ লিখে বৈশিষ্ট্যের আকারে লিখো, নক্ষত্র লিখে বৈশিষ্ট্যের আকারে লিখবে, ওটা লিখবে না। ঠিক আছে? পার্থক্য হলে পার্থক্যের মতো করে সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, আমি নক্ষত্র এবং গ্রহ সম্পর্কে বললাম। দেখো, এখন বলছি আমি গ্যালাক্সি সম্পর্কে। আচ্ছা, নক্ষত্রের নিজস্ব আলো আছে এবং এই আলো একটা সময় দেওয়া আছে। দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। এবং সূর্যের নিকটতম একটি নক্ষত্র রয়েছে যার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টোরাই। অনেক সময় কিন্তু এটা আসে প্রক্সিমা সেন্টোরাই, এটা বইয়ে তোমাদের লেখা আছে। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট সময় লাগে। এবং যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে প্রক্সিমা সেন্টোরাই। এবং যেটি রয়েছে সেটি হচ্ছে প্রক্সিমা সেন্টোরাই। তোমরা এই দুটি নামই সুন্দর করে শিখে নিবে। একটি হচ্ছে গ্রহ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এবং আরেকটি হচ্ছে প্রক্সিমা সেন্টোরাই, অর্থাৎ পৃথিবীর নিকটতম নক্ষত্র। আমি বলেছি না, সূর্যই একমাত্র নক্ষত্র নয়, আরো অন্যান্য নক্ষত্র রয়েছে। এবং পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টোরাই। এটা আমি বারবার বলছি কারণ এটা অনেক সময় তোমাদের নৈপত্তি আসে। তারপর আমরা দেখো গ্যালাক্সি সম্পর্কে জানবো। মহাকাশের গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পকুণ্ডের এক সমাবেশ হয়, বিশাল সমাবেশ হয়, তাকে বলা হয়ে থাকে গ্যালাক্সি। গ্যালাক্সিগুলো তাহলে কি বেশ উজ্জ্বল এবং আকৃতি উপবৃত্তাকার। গ্যালাক্সিগুলো কি বেশ উজ্জ্বল এবং আকৃতি উপবৃত্তাকার। তারপরে চলে যাব আমরা ছায়াপথ বা মিল্কি ওয়ে। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশ হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে। তাহলে কি হলো? কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে আমরা বলছি ছায়াপথ বা মিল্কি ওয়ে। এদের উজ্জ্বল দীপ্তি দীর্ঘ পথের মতো দেখায়। এদেরকে উজ্জ্বল দীপ্ত দীর্ঘ পথের মতো দেখায়, অর্থাৎ তারকা খচিত আলোর যে পথ তাকে বলা হয়ে থাকে গ্যালাক্সি বা ছায়াপথ। তারপরে দেখো ধূমকেতু। মহাকাশে মাঝে মাঝে আমরা কি দেখি? মহাকাশে মাঝে মাঝে দেখা যায় যে আমাদের তারা, আমরা যেটাকে সহজ ভাষায় বা সংক্ষিপ্ত ভাষায় বলি তারাখসা। অর্থাৎ আমরা দেখি যে রাতের আকাশে হঠাৎ করে একটি আলোর ঝলকানির মতো তারা মনে হচ্ছে যেন নিচে পড়ে গেল, একেই বলা হচ্ছে তারাখসা। দেখো, রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র বা উজ্জ্বল কোনো কিছু ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র যেন এই মাত্র খসে পড়ল। এই ঘটনাকে বলা হয় নক্ষত্র পতন বা তারাখসা। এরই আরেকটি নাম হচ্ছে উল্কা। তারপরে আমরা চলে যাই ধূমকেতুতে। দেখো, মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এদের কি থাকে? ধূমকেতুর মাথা এবং লেজ থাকে। দেখতে অনেকটা ঝাড়ুর মতো দেখা যায়, মনে হচ্ছে যেন একটি ঝাড়ু উপর থেকে নিচে চলে আসছে এবং নিচে এসে মাটিতে পড়ছে, সেই অগ্নিপিণ্ডের ঝাড়ুটি। একেই বলা হয়ে থাকে ধূমকেতু। আর আমরা জানি যে একজন এডমন্ড হেলি নামের একজন বিজ্ঞানী আছেন, তিনি এই ধূমকেতুকে প্রথম আবিষ্কার করেছেন এবং নাম দিয়েছেন এডমন্ড হ্যালি। তার নিজের নাম অনুযায়ী এই ধূমকেতুর নামকরণ করেছিলেন হ্যালির ধূমকেতু। এই হ্যালির ধূমকেতু প্রতি 76 বছরে একবার আসে পৃথিবীতে। এই ধূমকেতু সম্পর্কে আমরা জানলাম, ছায়াপথ জানলাম, নক্ষত্র এবং গ্রহ উপগ্রহ সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, এখন গ্রহ এবং উপগ্রহ বিষয়টা আরেকটু আমাদের ক্লিয়ার হওয়া উচিত।
আমরা প্রথমে নক্ষত্রের সাথে তুলনামূলকভাবে গ্রহ শিখেছি, কিন্তু উপগ্রহটা শিখিনি। উপগ্রহটা হচ্ছে গ্রহের চারিদিকে ঘুরছে উপগ্রহ। অর্থাৎ পৃথিবী যদি নক্ষত্রের চারিদিকে নিজ কক্ষপথে ঘুরে, সেরকম পৃথিবী একটি গ্রহের চারিদিকে চাঁদ নামের উপগ্রহটি তার নিজ কক্ষপথে তো ঘুরছে এবং পৃথিবীর চারপাশে কক্ষপথ ঘুরছে। অর্থাৎ এভাবে গ্রহের চারিদিকে উপগ্রহগুলি ঘুরছে এবং নক্ষত্রের চারিদিকে গ্রহগুলি ঘুরছে। তাহলে আমরা উপগ্রহ সম্পর্কে জানলাম। তাহলে সূর্য একটি নক্ষত্র, এর চারিদিকে ঘুরছে পৃথিবী নামক গ্রহ চারিদিকে ঘুরছে এবং পৃথিবীর চারিদিকে ঘুরছে কে? চাঁদ নামক উপগ্রহ। তাহলে আমরা গ্রহ উপগ্রহ বুঝলাম এবং গ্রহের মতো নিজস্ব কোনো আলো নাই, সে অন্যান্য বিশেষ করে সূর্যের আলোতে আলোকিত হয়। তারপরে হচ্ছে সৌরজগৎ সম্পর্কে আমরা জানবো। দেখো, সৌরজগতে সূর্য, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু, অগণিত উল্কা সবকিছুই আমাদের গ্রহে রয়েছে। সূর্য তার মধ্যে কি হচ্ছে? একটি নক্ষত্র, এবং সূর্য মাঝারি আকৃতির একটি নক্ষত্র। এর ব্যাস দেওয়া আছে বইয়ে তোমাদের 13,84,000 কিলোমিটার। এবং এই সূর্য এত বেশি সূর্য আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা সূর্যের আলো না পাই, তাহলে যেমন উদ্ভিদ তার নিজের খাদ্য তৈরি করতে পারবে না সূর্যের আলোর অনুপস্থিতিতে, ঠিক সেরকমই মানুষ তার খাদ্য গ্রহণ করতে পারবে না সূর্যের আলোর অনুপস্থিতিতে। তাহলে বোঝা যাচ্ছে যে সূর্যের আলোটা আমাদের জীব জগৎ এবং উদ্ভিদ জগৎ, সমগ্র মহাবিশ্বের জন্য কতটা প্রয়োজনীয় সূর্যের আলো। তাহলে দেখো, পর যেভাবে রয়েছে তা হলো বুধ, শুক্র, আর সূর্য থেকে গ্রহগুলো তাদের গুরুত্ব অনুযায়ী যেভাবে রয়েছে। তুমি এখানে একটা চিত্র দেখতে পারবে, এই চিত্রটা অবশ্যই আঁকা শিখবে। এই চিত্রটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্রায় আসে। এবং কোন অক্ষের উপরে কোন গ্রহের অবস্থান, তোমাকে কিন্তু সরাসরি যখন বিশ্লেষণমূলক প্রশ্নটা করা হয় গ এবং ঘ অংশে ব্যাখ্যামূলক, তখন কিন্তু তোমাকে সরাসরি বলে দেওয়া হবে না যে কোন গ্রহের অবস্থান কোথায়। তোমাকে বলে দেওয়া হবে 3 নাম্বার কক্ষপথে ঘুরতে থাকা গ্রহটি। এখন তোমাকে বের করতে হবে, তোমাকে জানতে হবে যে সূর্যের কাছাকাছি 1 নাম্বার গ্রহতে আছে বুধ, 2 নাম্বার গোলকে আছে শুক্র, এবং 3 নাম্বার গোলকে আছে কি? পৃথিবী। তাহলে 3 নাম্বার গ্রহ সম্পর্কে তোমাকে বলতে বললে তোমাকে অবশ্যই কি সম্পর্কে? পৃথিবী সম্পর্কে বলতে হবে। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবং তোমাকে তখন বলা হবে 3 নাম্বার কক্ষপথে অবস্থিত গ্রহ সম্পর্কে তোমার অভিমত লিখো, বা গ্রহতে জীবজগৎ বসবাসের উপযোগী কিনা তুমি ব্যাখ্যা করো। তাহলে তুমি যদি 3 নাম্বার কক্ষপথে অবস্থিত পৃথিবীর অবস্থানই না জানো, তাহলে তোমার জন্য কি পৃথিবী গ্রহ সম্পর্কে লেখাটা কঠিন হয়ে যাবে। কাজেই কক্ষপথে কোন গ্রহের অবস্থান কোথায় এবং কোন গ্রহটি কোথায় অবস্থিত, কতটুকু দূরত্বে রয়েছে, এই ব্যাপারগুলি তোমাকে স্পষ্টভাবে জানতে হবে। অর্থাৎ চিত্রটা তোমার মোটামুটি এঁকে কি মুখস্থ করে ফেলতে হবে কোথায় কি আছে। ওকে, দেখো, সূর্য এত বেশি উত্তপ্ত, এর কাছাকাছি আছে হচ্ছে বুধ গ্রহ। তাহলে কি বুধে বসবাস করা সম্ভব? মোটেও না, তাই না? বুধ গ্রহে 88 দিনে 1 বছর হয়। বুধের মাধ্যাকর্ষণ শক্তি এটি কম যে এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। তাহলে বায়ুমণ্ডল যেহেতু নাই, এখানে কি মেঘ, বৃষ্টি, বাতাস, পানি কোনো কিছুরই অস্তিত্ব নাই, এবং অসংখ্য গর্তে ভরা এবড়ো থেবড়ো, এবং সূর্যের খুব কাছাকাছি বলে কি তাপের পরিমাণ বেশি, এবং অসংখ্য পাহাড়, সমতল ভূমি দেখা যায়। বুধের কোনো উপগ্রহ নেই। আমরা জানি পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে চাঁদ, কিন্তু বুধের কোনো উপগ্রহ নেই। এখন আমরা শুক্র সম্পর্কে একটু জানি। দেখো, বইয়ে তোমাদের এগুলি খুব সুন্দরভাবে দেয়া আছে, আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না। দেখো, বুধের মতো শুক্র গ্রহকেও ভোরের আকাশে কি দেখা যায়? শুকতারা। খেয়াল করবেন যে বুধের মতো শুক্র গ্রহকে ভোরের আকাশে শুকতারা, এবং সন্ধ্যার আকাশে কি দেখা যায়? সন্ধ্যা তারা হিসেবে দেখা যায়। সন্ধ্যা তারা হিসেবে দেখা যায়।
তারপর দেখো এদের হচ্ছে সূর্যকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে 225 দিন। সুতরাং শুক্রের তাহলে 1 বছর কিভাবে হয়? 225 দিনে শুক্র গ্রহের হয় 1 বছর। শুক্রের কোনো উপগ্রহ নেই, সকল গ্রহ এদের নিজ অক্ষের উপর কোন দিকে ঘুরছে আমরা জানি, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এবং পৃথিবীও পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবী আমাদের বাসভূমি, এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। খেয়াল করো, সূর্য হচ্ছে পৃথিবীর তৃতীয় পৃথিবী হচ্ছে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে গড় দূরত্ব ইম্পর্টেন্ট, এটা মনে রাখার চেষ্টা করবে, 15 কোটি কিলোমিটার। এবং এটার আমরা স্ফেরিক্যাল বা ব্যাস জানি আমরা কত, 12,667 কিলোমিটার। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? একদম মুখস্থ করে ফেলবে, 365 দিন 48 ঘন্টা 47 সেকেন্ড। তাই এখানে 365 দিনে কি ধরা হয়? 1 বছর ধরা হয়। এবং এই যে বাড়তি 48 ঘন্টা 47 সেকেন্ড আছে, এই 48 ঘন্টা 47 এই 48 মিনিট 47 সেকেন্ড রয়েছে, 48 মিনিট 47 সেকেন্ডকে আমরা প্রতি 4 বছরে একবার যোগ করি। অর্থাৎ তুমি দেখো 48 মিনিট এবং 47 সেকেন্ডকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে দেখবে যে প্রায় 24 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। এজন্য আমরা লিপ ইয়ারে একটা দিন বাড়িয়ে ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ার অর্থাৎ 266 দিনে 1 বছর করি, এবং ফেব্রুয়ারি মাসে একটা দিন বাড়িয়ে দিই, ওইটাকে লিপ ইয়ার হিসেবে গণনা করা হয়ে থাকে। সৌরজগতের যতগুলি গ্রহ রয়েছে পৃথিবী স্পেশাল কেন বা অন্যরকম কেন? কারণ পৃথিবীতেই একমাত্র প্রাণীর বসবাস রয়েছে বা অস্তিত্ব দেখা যায়। এরপরে দেখো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ একবার সূর্যকে ঘুরে আসতে সময় লাগে 687 দিন। মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত এবং আগ্নেয়গিরি। এই গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মঙ্গল গ্রহে বা মার্সে অনেক সময় বলা হয়ে থাকে যে মার্সে কি হতে পারে, প্রাণের অস্তিত্ব থাকতে পারে, কারণ এখানে অক্সিজেন এবং পানি রয়েছে কিন্তু পরিমাণে খুবই কম। অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড CO2 পরিমাণ অনেক বেশি, তাই এখানে আসলে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। কারণ কার্বন ডাইঅক্সাইড কি মানুষ এবং প্রাণীর জন্য কার্বন ডাইঅক্সাইডটা ক্ষতিকর। ঠিক আছে, এই জন্য এখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। তবে মঙ্গলের 2টি উপগ্রহ আছে, ফোবস এবং ডিমোস। এটা তোমরা খেয়াল করবে, ফোবস এবং ডিমোস নামে 2টি উপগ্রহ রয়েছে। দেখো এরপরে আমি তোমাদেরকে খুবই সংক্ষিপ্ত আকারে ইম্পর্টেন্ট বিষয়গুলি প্রতিটি গ্রহের বলে দিয়ে যাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকে বাসায় পড়বে এবং সমগ্র বা সামগ্রিক ধারণা গ্রহণ করবে। শনি দেখো, শনি গ্রহটাও কিন্তু অনেক বড় গ্রহ, দ্বিতীয় বৃহত্তম গ্রহ, আর বৃহস্পতিটা হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। এজন্য বৃহস্পতিকে আকৃতির দিক বিবেচনা করে বৃহস্পতিকে বলা হয়ে থাকে কি জানো? গ্রহরাজ। শনি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, কিন্তু শনি কি চারপাশে একটা উজ্জ্বল আমরা বলয় দেখতে পাই শনির চারিদিকে, এবং এর 62টি উপগ্রহ রয়েছে শনি। আর বৃহস্পতি সম্পর্কে আমরা জানবো, বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, এজন্য একে গ্রহরাজ বলা হয়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় অনেক বেশি লাগে, 4331 দিন লাগে। বৃহস্পতিরও বেশ অনেক উপগ্রহ রয়েছে, 67টি উপগ্রহ রয়েছে। এই গ্রহেও কি বৃহস্পতি এত বড় গ্রহ, এই গ্রহেও জীবের অস্তিত্ব নাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো পৃথিবীর আকৃতি কি আমরা জানি গোলাকার? না, পৃথিবীর আকৃতি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে কিছুটা চাপা কমলা লেবুর মতো, এবং মাঝখানের যদি আমরা ব্যাস নিই তাহলে দেখো 12,800 কিলোমিটার। এখন অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে আমরা একটু জানবো আজকে। তো আমি এই বোর্ডটা মুছে দিচ্ছি, আশা করছি প্রত্যেকেই এই সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছে। মহাবিশ্ব, নক্ষত্র, গ্যালাক্সি সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আমি এখন তোমাদেরকে জাস্ট একটু ধারণা দিব, পরবর্তী ক্লাসে আরো ভালো মতো শিখিয়ে দিব তোমাদেরকে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এই বিষয়গুলো। আজকে তোমাদেরকে শুরু করি। দেখো এই ধরি আমরা একটা পৃথিবী,
পৃথিবী। আচ্ছা, আমি একটু কলমটা চেঞ্জ করে নিই, কারণ এটাতে কালি আসছে না। দেখিয়ে যেহেতু আমি পৃথিবী আছি, এই পৃথিবী যদি হয়, আমরা বলেছি এখানে একটু চাপা, ঠিক আছে, আমি একটু চাপা দিয়ে নিলাম এই পৃথিবীর দুই পাশ। এটা মাঝখানে লেখা আছে পৃথিবী, আমার বাঁকা হয়ে গেল কেন? তারপরে দেখো এই যে উত্তর দক্ষিণে যে রেখাগুলো, এই উত্তর দক্ষিণে পৃথিবীকে যে রেখাগুলো বিভক্ত করেছে, কাল্পনিক রেখাগুলো, তাদেরকে বলা হয়ে থাকে, এই যে মধ্যরেখাকে কেন্দ্র করে এই যে উত্তর দক্ষিণে যে রেখাগুলো পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে, তাদেরকে বলা হয়ে থাকে দ্রাঘিমা রেখা। এগুলিকে বলা হয়ে থাকে দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। তারপরে যখন আবার আমরা এই যে বিষুবু রেখা বা মাঝামাঝি দিয়ে যে রেখাটি বিভক্ত করেছে, বিষুবু রেখা বা 16 ডিগ্রি অক্ষরেখা, সেই রেখা থেকে যখন আবার পূর্ব পশ্চিমে বিভক্ত হয়েছে, দেখো পূর্ব পশ্চিমে যখন বিভক্ত হয়েছে কাল্পনিক রেখাগুলো দ্বারা, তখন সেগুলিকে আমরা বলছি কি, সেগুলিকে আবার নাম দিয়েছি কি আমরা, অক্ষরেখা। তাহলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে আমরা স্পষ্ট জানলাম। এবং যে কোনো একটি স্থানে যদি অবস্থান হয়, সেখান থেকে অক্ষরেখার যে কৌণিক দূরত্ব হবে সেটা হচ্ছে অক্ষাংশ, এবং দ্রাঘিমা রেখার উপর আরেক দ্রাঘিমা রেখার উপর যখন আমরা কৌণিকভাবে কোনো অবস্থান নির্ণয় করবো, তখন সেটা হবে দ্রাঘিমাংশ। অর্থাৎ কৌণিক দূরত্বকে বলা হচ্ছে দ্রাঘিমাংশ। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্পর্কে আমরা জানলাম, তোমরা বই পড়লে আরেকটু ক্লিয়ার জানবে। এবং এটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর এই অংশটুকু হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা এই সম্পর্কে আরো একটু জানবো। তো আজ প্রিয় শিক্ষার্থীরা এ পর্যন্তই থাক, অন্য একটি ক্লাসে আমরা অপেক্ষা করি। ধন্যবাদ সকলকে।